ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে, জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি, জুলাই বিপ্লবের পর ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য সিইসির। 5 দফা দাবিতে জনমত গঠনে 3 দিনের কর্মসূচি সফল বলে 7 ইসলামী দলের দাবি। দুর্গাপূজার পরে আবারও আন্দোলনে নামার হুমকি। ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় নিরলস ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হওয়ার আশা। এবং মানিকগঞ্জের সিংগাইরে 5 বন্ধুর সমন্বিত খামারে শতাধিক গরু, দুধের গাভী ও নানা জাতের ফল ফসলের চাষ। টেকসই কৃষির সক্ষমতা বাড়াবে প্রত্যাশা। গত অনুযায়ী কাজ পাবেন। তিনি বলেন 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। নির্বাচন কর্মকর্তাদের কারো পক্ষে কাজ করার জন্য বা বেআইনি কোনো নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনাররা বলেছেন, খারাপ নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, তাই ভালো নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে হবে ইসির কর্মকর্তাদের। নাজিব বেগ জানাচ্ছেন, আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা কেমন হবে, চ্যালেঞ্জ কি, সেসব নিয়ে নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন। শুরুতেই নিজেদের দায়িত্ব পালনের সমস্যা ও কিছু পরামর্শ তুলে ধরেন কর্মকর্তারা। রিটার্নিং অফিসার নিয়োগ করেন, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেন। এই রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ভূমিকা রাখতে হবে তৃণমূলের কর্মকর্তাদের, সহায়তা লাগবে দলগুলোরও। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি বলেন একটা যুদ্ধের মতো, সৈনিককে আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবেন। সিসি বলেন, দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব করবে না ইসি। আমরা কোন রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। নির্বাচন নিয়ে ইসির সামনে নানা চ্যালেঞ্জ আসছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 5 দফা দাবিতে ইসলামী দলগুলোর 3 দিনের কর্মসূচিকে সফল মনে করছে আন্দোলনে নামা দলগুলো। নেতারা বলছেন, এই আন্দোলনের মাধ্যমে জনমত গঠন করতে পেরেছেন তারা। দুর্গাপূজার পরে আবারও আন্দোলনে নামবে জানিয়ে ইসলামী দলগুলোর নেতারা বলেছেন, নির্বাচন কমিশন যাতে এমন কোনো কথা না বলে যা শুধু একটি দলের প্রতিনিধিত্ব করে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসাবে ঐক্যমত কমিশনে কয়েক মাস ধরে আলোচনা করে রাজনৈতিক দলগুলো। দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ, পিআর পদ্ধতি ও গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। 3 দিনের কর্মসূচিতে নিজেদের মতামত বাস্তবায়নে মাঠে শক্তি দেখানোর বার্তা দিল ইসলামী দলগুলো। সকল মানুষকে আমরা সম্পৃক্ত করার জন্য যে কর্মসূচিটা প্রাথমিকভাবে দিলাম, আমি মনে করি যে এটা অনেকটা সফলতার পর্যায়ে আমরা আসছি। আর সামনে আলোচনা ক্রমে আরও কর্মসূচি দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং যাদের কাছে দায়িত্ব বিষয়গুলো বিবেচনা করার, তারা অবশ্যই আমাদের দাবিগুলো নিয়ে
যৌক্তিকভাবেই বিবেচনা করবে। পুরনো পদ্ধতিতেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমন প্রসঙ্গে দলগুলোর নেতারা বলছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নির্বাচন কমিশনের নেই। আমরা দাবিটা সরকারের কাছে করতেছি, তবে নির্বাচন কমিশনের যারা আছেন একটু সতর্কভাবে কথা বলা উচিত। কোনো দলের কোনো কথার প্রতিনিধিত্ব হয়ে যায়, নির্বাচন কমিশনকে এমন কথা না বলাই ভালো। আমরা নির্বাচন করব, ওনারা বলতেছে ওনাদের মতো ওনারা আগাচ্ছে, তা আমাদেরকে সারা ওনারা আগাচ্ছে কাদেরকে নিয়ে? একটা পক্ষকে নিয়ে। এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। ইসলামী দলগুলোর নেতারা বলছেন ৫ই আগস্টের পর সরকার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে না পারলে তাদের সরে যাওয়া উচিত। তার অঙ্গীকার পালনে ব্যর্থ হয় তাদের চলে যেতে হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। লুটপাটে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একীভূত করার তালিকায় থাকা বেসরকারি ৫ ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে ১.৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমানতকারীদের কাছ থেকে নেওয়া এই অর্থ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়, এর বেশিরভাগই এখন খেলাপি। কোনো বিশেষজ্ঞ মনে করেন ৫ ব্যাংকে এক করার চেয়ে ২ ব্যাংক একীভূত করে বাকি ৩ ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দিতে ভিন্ন ব্যবস্থা নিতে পারত প্রশাসন। মির্জা ইমতিয়াজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ৫ ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১,৯৮,০০০ কোটি টাকা। এর মধ্যে ১.৫ লাখ কোটি টাকায় ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। এসব সম্পদের বিপরীতে কোনো প্রভিশন সংরক্ষিত নেই। উল্টো ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪৬,০০০ কোটি টাকা। ৫ ব্যাংক মোট লোকসান দিয়েছে ১,২০০ কোটি টাকা। পোটেনশিয়াল ঋণ গ্রহীতার নাই, ডিপোজিট তো যেদিন কালেক্ট করেন সেদিন থেকে তো আপনাকে সুদ গুনতে হবে। সুদ দিবেন কোত্থেকে? আপনার তো লোনের ইনকাম যদি না হয় কিভাবে দিবেন? কোনো বিশেষজ্ঞ মনে করেন ২টি ব্যাংকে একীভূত করে বাকি ব্যাংকগুলোকে ব্যাংকিং খাত থেকে অবসায়ন অথবা বিলুপ্ত করা গেলে আরও ভালো হতো। এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এই দুইটা মার্জ হতে পারত। বাকি যে 3টা ব্যাংক যাদের খেলাপি ঋণ প্রায় ৯৫% উপরে, সেই ব্যাংকগুলোকে আসলে কিভাবে অপারেট করবে সেটা একটা রিয়াল চ্যালেঞ্জ। কারণ তারা ওই এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্পদের উপরে নেগেটিভ প্রভাব ফেলবে। এই 3টা ব্যাংককে ব্যাংকিং খাত থেকে অথবা অর্থনীতি থেকে অবসায়নের দিকে ঠেলে দিলে সবচেয়ে ভালো হতো, যেটা হলো এই ব্যাংক দুটার আমাদের অর্থনীতিতে থাকবে না, কিন্তু এদের যারা গ্রাহক আছে তাদের টাকাটা পরিশোধ করে দিবে। সেই ক্ষেত্রে আমাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে, সেই ডিপোজিট ইন্স্যুরেন্সের মাধ্যমে ৯৫% বেশি ক্ষুদ্র যারা ডিপোজিটর আছেন বা আমানতকারী আছেন তারা কাভারেজ পাবেন। এবারের মতো ৫ ব্যাংকে একীভূত করলেও পরবর্তীতে আর এমন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষায় ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা বাদ দিয়ে সার্বিক কাঠামো নিয়ে সমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত হয়ে নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আরও জানাচ্ছেন মোশাহিদ রনি। নদী ঘিরে সকল সমাজ সভ্যতার সূত্রপাত হলেও শতাব্দীর পর শতাব্দী অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে অগুন্তি নদী। তথ্য বলছে দেশের নদীপথের দৈর্ঘ্য ২৪,০০০ কিলোমিটার হলেও ব্যবহার উপযোগী রয়েছে ৪,০০০ কিলোমিটারেরও কম। এমন বাস্তবতায় নদী রক্ষায় নিরলস কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূষিত করা হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে। নদী যারা দখলদার তাদের কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি কারো কিন্তু কোনো ভেদাভেদ নেই, তারা সবাই এক। সরকারি জায়গা বেসরকারি জায়গা দখল যারা করেন এদের কিন্তু কোনো দল নাই, সব দলেই কিন্তু এই জমি দখল বালু ক্ষেত্র এরা একত্রিত। 7টা বিভাগের 8টা নদীকে যে দখল দূষণমুক্ত করার ঘোষণা দিয়েছেন, অন্তত কাজটা শুরু হোক। একটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল তৈরি হবে। আমরা বাংলাদেশের অন্য নদীগুলোকে কীভাবে দখল ও দূষণমুক্ত করতে পারি সেটার আমরা একটা গাইডলাইন পাবো। নদী কেবল জীবন্ত সত্তাই নয়, অজস্র প্রাণের আধারও নদী। আর্থসামাজিক উন্নয়নে তাই নদী রক্ষার বিকল্প নয়। The objective of World Rivers Day is to try and increase awareness
of the many values of our rivers, but at the same time it tries to promote greater river stewardship across the globe. নদী রক্ষা যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু কারো একক কাজ নয়। এককভাবে সরকার এটাকে করতে পারবে না, এককভাবে সংস্থাও করতে পারবে না। মিনিস্ট্রি থেকে শুরু করে একেবারে নদীর পাড়ের একজন মানুষ, এর মধ্যে যদি একটা চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু নদী রক্ষা করতে পারবো। নদী রক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না, সেটা নিয়ে কোনো ভয়েস রেজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি সেগুলো কম, নাই বললে ভুল হবে। দেশের নদী বাঁচানো অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা জনসচেতন সৃষ্টি করেছে, দখল দূষণ রোধে সোচ্চার ভূমিকা পালন করছে, নানাভাবে নদী রক্ষায় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে কর্মপন্থা ভিন্ন হলেও প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় অভিন্ন উদ্দেশ্যে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। নদী প্রাণ একটি দেশ এবং বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি নদীর উপরেই কিন্তু আমরা বেঁচেছিলাম এবং নদী দিয়েই কিন্তু সব কিছু হতো এক সময়। সেই নদীকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে আমরা যে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, আজকে এটা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করতে হচ্ছে এবং একটা বিশাল কিন্তু একটা খরচের ব্যাপারও আছে কিন্তু এখানে। পরিবেশ প্রকৃতিকে নিয়ে আমাদের যা করা উচিত না সেই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছি আমরা দিনের পর দিন। সুতরাং এই কাজটির থেকে বিরত থাকতে হলে এবং এই কাজটিকে সহনীয় জায়গা আনতে হলে আমাদের কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা যারা আছি এখানে, আমাদের হাতগুলো যেমন এক করতে হবে এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে এই নদী আমাদের, এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না, এটা সমাজের জন্য আপনি করবেন। যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে আলোচনায় চলে যান। আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম। আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন এটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা ও রেডিও ভূমি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে উপকূলীয় জনপদ কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে চলছে সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক দেয়াল বিনির্মাণের অভিযাত্রার সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনেরা। সররাজ মানিকের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনি জানাচ্ছেন। অসীম সমুদ্র, নীল জলরাশি, সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার। বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। পাহাড় কাটা ও বৃক্ষ নিধনে বিপর্যয়ে প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংককে সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। কক্সবাজারে এই যে জলোচ্ছ্বাসের যে প্রভাব, সেটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই এবং বৈরী আবহাওয়াকে যদি সহনীয় রাখতে চাই তাহলে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে কক্সবাজারে। এবং এই কক্সবাজার জেলায় পলদ, বনজ, ঔষধি নানা ধরনের গাছ লাগাতে হবে, পাশাপাশি ম্যানগ্রোভ গাছের চারাও রোপণ করতে হবে। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। নানা জাতের বিরল দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদের জন্য অনেক উপকারী। প্রতি বছরে যাতে উদ্যোগটা এবং প্রকৃতির পক্ষ থেকে করা হয়। গাছ যদি একটা কাটি অন্তত 2টা গাছ যেন রোপণ করে। খরা, বন্যা, বৃষ্টি এর থেকে একমাত্র পরিত্রাণ পাবার উপায় হচ্ছে কি সবুজায়ন বা বৃক্ষরোপণ অভিযান। যে গাছের চারা বিতরণ করলে এটা আমার স্কুলে অনেক উপকার হবে। আমি আমার স্কুলটা ইনশাআল্লাহ সবুজের সমারোহ হবে। আমরা একটা সবুজায়ন পৃথিবী পাবো।
পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনরা। ওনারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের পরিবেশ, বন ও পরিবেশ উন্নয়নে ওনারা এই গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। এই পরিবেশ আমাদের, এই জেলা আমাদের, এই মাটি আমাদের, এটাকে রক্ষা করতে পারলেই আমরা একটা টেকসই পৃথিবী পাবো বলে প্রত্যাশা করছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রকৃতি এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষা পদক্ষেপ আমরা নিয়েছি, এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এখন থেকেই প্রাণ ও প্রকৃতি রক্ষায় যে সংবেদনশীলতা তাদের মধ্যে তৈরি হওয়া দরকার, সেটি তৈরিতে এই প্রকৃতি জীবনের এই উদ্যোগটি অসাধারণ ভূমিকা রাখবে। হুমকিতে থাকা ধরিত্রী রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেশ বিদেশে উচ্চশিক্ষা শেষে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক, কেউ অন্য কোনো পেশায় যুক্ত। এমন 5 বন্ধু এক হয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে গড়ে তুলেছেন একটি গরুর খামার। এখন সেখানে রয়েছে শতাধিক গরু, দুধের গাভী। এছাড়াও আছে নানা জাতের ফল ফসলের চাষ। দেখুন শাইখ সিরাজের রিপোর্ট। 5 বাল্যবন্ধু ফয়সাল বিন মালিক, আল ফারুক আহমেদ, ফাহিমউদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন। শিক্ষা ও পেশায় ভিন্ন হলেও কৃষির টানে এক হয়েছেন তারা। আমি কিন্তু ফার্স্টে ইন্টারেস্টেড ছিলাম না, বাট জমিটা নেওয়ার পরে এখান থেকে যখন প্রথম একটা 2-3টা গরু কিনলাম, এখানে একটা মায়া জন্মালো। তো মায়াটা আসলে সত্যি কথা বলতে শুধু গরুর জন্য না, মনে হলো যে এই জমিটা কিন্তু আমার, এই গ্রামটা আমার, তো আমি এখানে কেন কিছু করি না, বিদেশে যে আমার ক্যারিয়ার করব বা ওখানেই সেটেল লাইফ। আসলে চেষ্টা করলে, হার্ডওয়ার্ক করলে কিন্তু দেশেও করা যায় অনেক কিছু। তবে প্রাণীখাদ্যের দাম বৃদ্ধি সহ বেশ কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। যে এই যে ধানের খোলা বা গমের খোলা বা ভুট্টা অনেক সময় আমাদের অনেক হাই প্রাইসে কিনে আনতে হয়। আমরা যখন ফার্ম শুরু করি তখন 1 বস্তা গম ভুসি আমরা কিনতাম 840 টাকা দিয়ে। তা আমরা এইবার কোরবানির আগে কিনতে হয়েছে আমাদের 2200 টাকা দিয়ে অলমোস্ট। আসলে ভালো মানের সিমেন্ট সেভাবে পাচ্ছি না। এক্স্যাক্ট জিনিসটা দিতে পারি তাহলে আমার গাভীও ভালো থাকবে, বাচ্চাও ভালো পাবো এবং দুধের পরিমাণও ঠিক থাকবে। যতটুকু আমরা চেষ্টা করব যে বড় করার জন্য, কিন্তু আমরা লেবার ফাংশনের জন্য আমরা সেটা পারছি না। শুধু খামার নয়, 70 বিঘা জমিতে নানা ফসল আর ফলের চাষ করছেন তারা। এখানে 450 গাছ। এটা তো একটা ক্ষেত, প্রত্যেকটা বিঘায় 400 থেকে 450 গাছ থাকে। এখন আমাদের এলাকায় আপনার সিংহের প্রচুর পরিমাণ পেঁপে চাষ হচ্ছে। শিক্ষিতরা এগিয়ে এলে কৃষি হবে টেকসই, বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে। সংকট নয়, তরুণরা দেখছেন সম্ভাবনা। তাই কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য, আরও তরুণ এবং জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য এই খাতগুলো বেছে নেওয়া যায়। দরকার সরকারের নীতি সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা। মানিকগঞ্জের রাজেন্দ্রপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে সংসদে কথা হতে পারে, এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। রাজধানীতে আলোচনা সভায় তিনি কথা বলেন। আলোচনায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাউলদের চুল দাড়ি কাটা ফৌজদারি অপরাধ। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। সন্ধিক্ষণে বাংলাদেশ রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভা। অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মধ্যপন্থার হাতে রাজনীতি থাকবে নাকি ইসলাম পন্থার দিকে মানুষ ধাবিত হবে, সেই সিদ্ধান্ত আসলে দেশের জনগণের। শাপলা না দেয়া নিয়ে আমাদের অনেক ধরনের আলাপ আছে, সেই আলাপগুলো আমরা দলীয় পর্যায়ে এবং আমরা আমাদের সাংগঠনিকভাবে সেটি আমরা করছি। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের পরে মুসলিমদের কেউ কেউ জুলুম করছে। বৃদ্ধ বাউলের দায়িত্ব কেটে দেওয়া হয়েছে, এটাকে ফৌজদারি অপরাধ আকারে না দেখে এটাকে দক্ষিণ পন্থার ডিসকোর্স আকারে দেখা হচ্ছে। পিআর বাংলাদেশের জন্য উপযুক্ত কি একটা আলোচনার বিষয়, পার্লামেন্টে এটা আলোচনা হতে হবে। It is not the job of an interim government or people sitting in the ঐক্য কমিশন, তারা এটা ডিসাইড করে দিবে বাংলাদেশের জনগণের ভাগ্য। তো ঐক্য কমিশনে আপনি একই বিষয় নিয়ে আলোচনা করতেছেন, আবার ওই বিষয় নিয়ে আপনি মাঠে যাইতেছেন, ভয় দেখাইতেছেন, আপনি আন্দোলন করবেন, কারে ভয় দেখাইতেছেন, কারে আপনি শক্তি দেখাচ্ছেন। শামা ওবায়েদ বলেন, কোন দলের যখন দেশকে কিছু দেওয়ার থাকে না, তখন তারা ধর্মকে বিক্রি করে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের উপর একক কর্তৃত্ব আরোপ করেছে। শনিবার বিকেলে নরসিংদীর ঘোড়াশালে বাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঘোড়াশাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোবহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্যরা। আওয়ামী লীগ মুখে যেটা বলে কাজে তার উল্টোটা করেছে। মুখে তারা বলে তারা হিন্দু সম্প্রদায়ের বন্ধু, কাজে তারা হিন্দুদের সম্পত্তি লুটপাট করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্র হচ্ছে এই যে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমান, আমরা সকলে বাংলাদেশের অধিবাসী। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন সালাম মিঠু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন তারা। সেই সাথে আগামী নির্বাচন নিয়ে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। পটিয়া উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটিয়া উপজেলার খড়নায় সনাতনী সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সে সময় জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা জাহিদুল হক সহ অন্যরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম শহরের সব ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের মানুষ যেন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে চেষ্টাই করা হচ্ছে। বিভেদ নয়, বরং সবাইকে ঐক্যে দেখতে চান বলেও জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীতে ২৭৫টি পূজা মণ্ডপে ১৮,৭৫,০০০ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরীর লালদিঘির পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি সহ অন্যরা। বারবার একটি কথা বলি, ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি। সেফ সিটির অর্থ হচ্ছে যে আমরা সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, গোত্র সবাই যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে এই শহরে বাস করতে পারি। আমাদের কোনো ভেদাভেদ নেই, রেষারেষি নেই, কোনো ধরনের পারস্পরিক যাতে কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে যাতে না থাকে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে শিশু ও নারী সহ অন্তত ৩৫ জন মারা গেছেন। শনিবার দেশটির রাজনীতিবিদ ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় এই হতাহতের ঘটনা ঘটে। কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসির ভাতাম বলেছেন, জনসভাস্থলে আহত আরও প্রায় ৪৫ জনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমাবেশস্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দুর্গাপূজা উপলক্ষে সঙ্গীতার ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ডক্টর অরূপ রতন চৌধুরীর মিউজিক ভিডিও দেবী দুর্গা বন্দনা। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দেবী দুর্গা বন্দনা মিউজিক ভিডিওর গীতিকার জীবন চৌধুরী। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়, কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেছেন অনিক বসু। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে সরকার যদি বিদ্বেষের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সামনে নেতিবাচক পরিণতি আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক এনবিআর সদস্য এম ফরিদ উদ্দিন।
ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI এর NBR সংস্কার বিষয়ক গোল টেবিল বৈঠকে অতিথি ছিলেন তিনি। ব্যবসায়ীদের বনেদি এই সংগঠনটির সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতিবিদ M মাসরুর রিয়াজ। মানুষ কর দিয়ে প্রত্যাশিত সেবা পায় না বলেই কর দিতে আগ্রহী হয় না বলে জানান আলোচকরা। এর সাথে কর কর্মকর্তাদের স্বেচ্ছাচার, দুর্নীতি ও হয়রানি যুক্ত হওয়ায় নেপালের চেয়েও বাংলাদেশে কর GDP অনুপাত কম বলে মত দেন তারা। যদি এখানে গভর্নমেন্ট ভুল করে পরিস্থিতি আরো খারাপ হবে, এখন যা আছে তার চেয়ে খারাপ হবে। আই টেল ইউ ওয়ান থিং, এখন তো এক জায়গা আছে, কিন্তু এখন যদি পলিসি একটু কম, ওটা যদি একটা ব্যুরোক্রেসি হয় আর এটা যদি আলাদা হয় তাহলে পরিস্থিতি আপনাদের জন্য আরো ভয়াবহ হবে। কাজে এই ভুলটা যেন না হয় সেজন্য আমি অনুরোধ করি আপনারা এটা পড়ে তারপরে আপনাদের ভ্যালুয়েবল মতামতটা গভর্নমেন্টের কাছে বিভিন্ন ফোরামে মিডিয়া হতে শুরু করে সব কিছু জানান। তা নাহলে ভুল করলে কিন্তু বিপদ। আমি কিন্তু গভর্নমেন্টকে বলেছি আমার অ্যাঙ্গেল থেকে যে ভুল যদি এটা কোনো বিদ্বেষ থেকে বা কোনো ইয়ে থেকে যদি ভুল করা হয় তাহলে এটা জাতির জন্য ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি হবে, কারণ আমি এটা বলছি। সংবাদে সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তা হত্যার ঘটনায় স্ত্রী শাশুড়ি আটক, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম হত্যার ঘটনায় তার স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওই ব্যাংক কর্মকর্তার ভাই অভিযোগ করেছেন তাদের মার ওই বাসায় থাকা নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে। শাকের আদনান জানাচ্ছেন। বাসায় শুক্রবার দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রামে যান স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম। ওই বাসায় থাকতেন নজরুলের স্ত্রী সাইমা বেগম লোভা, তাদের দুই শিশু সন্তান, নজরুলের শাশুড়ি ও নজরুলের মা। রমজানের পর নজরুলের মা খুলনা থেকে ঢাকায় বেড়াতে আসেন। নজরুলের ভাই জানান শুক্রবার দুপুরে নজরুলের স্ত্রী হঠাৎ করেই শাশুড়ির কক্ষের দরজা বন্ধ করে পাশের কক্ষে থাকা নজরুলকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ কাজে সাইমার মা সহযোগিতা করেন বলেও অভিযোগ করেন তিনি। আমার ভাইকে কোপ দিছে, কোপ দিলে আমার ভাই উঠে এটা ধরছে হাত দিয়ে, আমার ভাইয়ের হাত কেটে গেছে। আমার ভাইয়ের কয়েক জায়গায় হাত কেটে গেছে, এরপর দৌড়ে বাইরে যেতে গেছে দরজায়, তাও খুলে যেতে পারে না, সেখানেও হাতের ছাপ রয়েছে রক্তের। আবার দৌড় দিয়ে ওদিকে গেছে, সেদিকেও রক্ত, আবার দৌড় দিয়ে এদিকে আসছে। যখন বটি নিতে পারতেছে না তখন মায়ের দরজার ছিটকেনিটা খুলে ঘরের ভিতরে ঢুকেই বলতেছে, মা ওদের থেকে তুমি বটিটা নাও। ওই ঘটনায় নজরুলের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। আমাদের মনে হয়েছে যেহেতু বাড়িতে তারাই ছিল, যে ভিকটিম নিজে আর তার ওয়াইফ, শাশুড়ি, মা আর দুটা ছেলে, আর এর বাইরে কেউ নাই। এই জন্য আমাদের সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য। তার ওয়াইফ কালকে খুবই অসুস্থ ছিল, কান্নাকাটি করতেছিল, আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব শান্তি দিবস উপলক্ষে পিস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ে সিম্পোজিয়ামে বক্তারা বলেছেন, রাজনৈতিক ও সামাজিক শান্তি থাকলে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ তৈরি হয়, সহিংসতা বা সংঘাতহীন সমাজ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুণগত, মানসম্মত, টেকসই অবকাঠামো গড়ার প্রত্যয় ব্যক্ত করে রংপুরে ঠিকাদার সমিতির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে সিনিয়র ঠিকাদার খায়রুল কবির রানার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, ঠিকাদার আলতাফ হোসেন চৌধুরী, রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আকবর আলী, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বাড়ির রাজ সহ ৮ উপজেলার ঠিকাদাররা। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে, জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি, জুলাই বিপ্লবের পর ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য সিইসির। ৫ দফা দাবিতে জনমত গঠনে ৩ দিনের কর্মসূচি সফল বলে ৭ ইসলামী দলের দাবি। দুর্গাপূজার পরে আবারও আন্দোলনে নামার হুমকি।
ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় নিরলস ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হওয়ার আশা। এবং মানিকগঞ্জের সিংগাইরে 5 বন্ধুর সমন্বিত খামারে শতাধিক গরু, দুধের গাভী ও নানা জাতের ফল ফসলের চাষ। টেকসই কৃষির সক্ষমতা বাড়াবে প্রত্যাশা। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।